আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। 18 মাসে হামাসের 25% টানেল ধ্বংস করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহু ট্রাম্পের দূরত্ব বাড়ছে, যা বলছে ইসরায়েলি মিডিয়া। ভারতের রাফাল ধ্বংসকারী সে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। পাক ভারত যুদ্ধবিরতির পর শ্রীনগরে ফের বিস্ফোরণ, ব্ল্যাকআউট, যা বলছে আল জাজিরার। অপহরণ করছে জান্তা, মিয়ানমারে আতঙ্কে তরুণরা। এবং সুদানে আরএসএফের হামলায় নিহত কমপক্ষে 33। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। 18 মাসে হামাসের 25% টানেল ধ্বংস করেছে ইসরায়েল। দীর্ঘ 18 মাসের যুদ্ধে গাজাকে রীতিমতো নিশ্চিহ্ন করে দিচ্ছে ইসরায়েল। যুদ্ধের প্রথম থেকে দেশটির সামরিক বাহিনীর টার্গেট ছিল গাজার সশস্ত্র বাহিনী হামাসকে নির্মূল করা। 2023 সালে 7ই অক্টোবর শুরু হওয়া যুদ্ধে গাজার অভ্যন্তরে হামাসের 25% টানেল ধ্বংস করেছে ইসরায়েল। তবে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 প্রতিবেদন অনুযায়ী এখনও অবরুদ্ধ অঞ্চলটিতে বিশাল নেটওয়ার্ক রয়ে গেছে। ইসরায়েল এমন বর্বর হামলার মাঝেও 1/4 টানেল ধ্বংস হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি নির্বিচারে হামলার পরও টানেল বিস্তৃত হয়েছে গাজায়। এর মধ্যে অনেকগুলো মিশর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডের সঙ্গে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, টানেলগুলো অস্ত্র সংরক্ষণ বা কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয়। নিরাপত্তা কর্মকর্তারা আরও বলেছেন, হামাস সদস্যরা এখন সেসব মুখোমুখি লড়াইয়ে না গিয়ে সেসব টানেলে আশ্রয় নিয়েছে। এর আগে গত মাসে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্য বলেছিলেন, সেনাবাহিনী প্রত্যাহারের জন্য মিশরীয় দাবি সত্ত্বেও করিডোরটি একটি বাফার জোন থাকবে। কার্য বলেন, ইসরায়েল সামরিক বাহিনী সেখানে থাকবে, পাশাপাশি গোলাবারুদ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ করবে, যা সুড়ঙ্গের মাধ্যমে হয়ে থাকে। কার্য আরও বলেন, আমি আমার নিজের চোখে দেখেছি বেশ কয়েকটি টানেল মিশরে অতিক্রম করছে, কিন্তু বন্ধ ছিল এবং কয়েকটি খোলা ছিল। গাজা শহরে স্থলমাইন হামলায় 9 জন ইসরায়েলি সৈন্য আহত। গাজা শহরে একটি স্থলমাইন হামলায় 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 9 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। একজন মুখপাত্র বলেছেন, জেরুজালেম ব্রিগেডের সৈন্যরা গাজা শহরে সুজায়াপাড়ায় আহত হয়েছে। গাজা কর্তৃপক্ষ বলছে, ফিলিস্তিনিরা অনাহারে থাকায় জাতিসংঘকে জরুরি হস্তক্ষেপ করতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, খাদ্যের সম্পূর্ণ অভাবের মধ্যে দুর্ভিক্ষ দ্রুত লক্ষ লক্ষ পরিবারকে ধ্বংস করছে। দখলদারদের দ্বারা আরোপিত অবরোধের কারণে বেশিরভাগ ওষুধ এবং চিকিৎসা সরবরাহ অনুপস্থিত। কর্তৃপক্ষ অবিলম্বে গাজায় স্বাধীন আন্তর্জাতিক তদন্ত মিশন মোতায়েনের দাবি জানিয়েছে। গাজার 65,000 শিশু মৃত্যুর মুখোমুখি। গাজায় গণহত্যা অভিযানের অংশ হিসেবে ইসরায়েলে অবরোধ এবং উপত্যকায় 2 মাস ধরে প্রয়োজনীয় সরবরাহ বন্ধ থাকার কারণে 65,000-এরও বেশি শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। শুক্রবার গাজার স্থানীয় সরকার একথা জানিয়েছে। গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি দখলদারিত্ব এমন এক দুর্ভিক্ষ তৈরি করছে যা বেসামরিক নাগরিকদের হত্যা করছে। ক্রসিং বন্ধ করে এবং খাদ্য, জ্বালানি, ওষুধ বহনকারী 39,000 ত্রাণ ট্রাক আটকে দিয়ে 24 লাখ মানুষের বিরুদ্ধে একটি নিয়মতান্ত্রিক অপরাধ অব্যাহত রেখেছে ইসরায়েল। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এতে বলা হয়েছে, 40 দিন ধরে সব বেকারি দোকানগুলো বন্ধ রয়েছে, যার ফলে বেসামরিক মানুষ রুটি থেকেও বঞ্চিত হচ্ছে। ইসরায়েলকে যুদ্ধবিরতিতে চাপ দিচ্ছে ট্রাম্প। হোয়াইট হাউস হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরের জন্য ইসরায়েলকে চাপ দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশ অনিচ্ছুক সূত্রে বরাত দিয়ে হারেজ্জ জানিয়েছে, ওয়াশিংটন ইসরায়েলকে হুমকি দিয়েছে যে যদি তারা পদক্ষেপ না নেয় তবে তাদেরকে একা ছেড়ে দেওয়া হবে। এদিকে গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বাহিনী কয়েক ডজন মানুষকে হত্যা করেছে। মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহু ট্রাম্পের দূরত্ব বাড়ছে, যা বলছে ইসরায়েলি মিডিয়া। মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক দিন দিন শীতল হয়ে পড়ছে বলে দাবি করেছে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম। শুক্রবার 9 মে ইসরায়েল একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটর তাদের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিভিন্ন সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্নের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। সংবাদ মাধ্যমটির দাবি, নেতানিয়াহু নাকি ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে ট্রাম্পকে প্রভাবিত করতে চেয়েছেন এমন সন্দেহ থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার সঙ্গে দূরত্ব তৈরি করছেন।
ইসরায়েলি আর্মি রেডিও সাংবাদিক ইয়ানির কোজেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, নেতানিয়াহু বিভিন্ন সময় তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন বলে ট্রাম্পের সন্দেহ। তিনি আরো জানান, নেতানিয়াহুর উপর থেকে আস্থা হারিয়েছেন ট্রাম্প এবং এখন তিনি মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহুর উপর নির্ভর না করে এগিয়ে যেতে চান। কোনো মার্কিন বা ইসরায়েলি সরকারি সূত্র এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও ইসরায়েলের কঠোর ডানপন্থী সংবাদপত্র ইসরায়েল হায়ম তাদের একটি প্রতিবেদনে কোজিনের দাবির সঙ্গে সঙ্গতি রেখেছে। ওই প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ট্রাম্পের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়ছে এবং একাধিক ইস্যুতে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটনে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার সিনিয়র রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক করেন। কোজিনের মতে, ওই বৈঠকে ডারমার ট্রাম্পকে কি করতে হবে তা নির্দেশ দেওয়ার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এতে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের আস্থার ভাঙন আরও গভীর হয়। ইসরায়েল হায়ম আরও জানায়, ট্রাম্প মনে করছেন মধ্যপ্রাচ্য নিয়ে গভীর বন্ধুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেতানিয়াহু সময় ক্ষেপণ করছেন, তাই তিনি আর ইসরায়েলের উপর নির্ভর না করে এককভাবে এগিয়ে যাওয়ার মনস্থির করেছেন। এই ঘটনায় বোঝা যাচ্ছে, একসময়ের ঘনিষ্ঠ দুই নেতা এখন কৌশলগতভাবে একে অপরের কাছ থেকে সরে আসছেন, বিশেষ করে জটিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ভবিষ্যৎ ভূরাজনৈতিক সমীকরণ ঘিরে। ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে চীনের যুদ্ধবিমান জে-10C। বলা হচ্ছে, যুদ্ধবিমানের মাধ্যমে ভারতের হামলার জবাব দিয়েছে চীন। এগুলোই ভারতের রাফাল যুদ্ধবিমান ঘায়েল করেছে, আর সেই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের শুরুতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চীনের জে-10C মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের উদ্যোগ নিয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই আধুনিক প্ল্যাটফর্মের ব্যবহারকারী হতে চলেছে বাংলাদেশ। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনী বা বিএএফ 16টি জে-10C যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, যা পুরনো চীনা নির্মিত F-7 ইন্টারসেপ্টরগুলোর পরিবর্তে ব্যবহৃত হবে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানান, দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা আধুনিক যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার অর্জনের সর্বোচ্চ চেষ্টা করছি। বাংলাদেশের উদ্যোগকে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা পরিস্থিতির পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যেখানে প্রতিবেশী দেশগুলো আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের চুক্তির মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারবে, যা আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতায় এই জে-10C ক্রয় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এর আগে পাকিস্তান 2022 সালে 25টি জে-10C যুদ্ধবিমান সংগ্রহ করেছিল, যা দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক প্রভাবকে শক্তিশালী করেছে। পাক ভারত যুদ্ধবিরতির পর শ্রীনগরে ফের বিস্ফোরণ, ব্ল্যাকআউট, যা বলছে আল জাজিরা। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার 10 মে বিকেল 5টা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম যুদ্ধবিরতির কথা জানান। পরে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। তবে রাতে শ্রীনগরের বাসিন্দাদের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারত শাসিত কাশ্মীরের রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। এরই মধ্যে শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে স্থানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শ্রীনগরের সাম্প্রতিক বিস্ফোরণ বাসিন্দাদের আবারও ভয় ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। ভারত শাসিত কাশ্মীরের রাজধানীতে বসবাসকারী মাদিয়া ফারুক আল জাজিরাকে বলেন, আর যুদ্ধবিরতি ঘোষণার পর স্বস্তির মুহূর্ত এসেছিল। আমাদের বড় পরিবার স্বাভাবিক অবস্থা অনুভব করার জন্য চা খেতে জড়ো হয়েছিল, কিন্তু হঠাৎ করেই জোরে বিস্ফোরণে আশপাশ কেঁপে ওঠে। আমরা আতঙ্কিত হয়ে পড়ি, আলো নিভিয়ে দিই এবং এক কোণে একসাথে জড়ো হই। প্রতিবেদনে আরো বলা হয়, একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা বিভ্রান্তি আরো বাড়িয়ে দেয়। শ্রীনগরের আরেক বাসিন্দা বলেন, একটি বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে দেয়াল কাঁপিয়ে দিয়েছিল। কর্তৃপক্ষ কি ঘটছে তা স্পষ্ট করছে না। আমাদের কোনো আশ্রয় কেন্দ্র নেই, আমরা কোনো সাইরেনও শুনতে পাইনি। আমরা কি করব জানি না। সাংবাদিক ওমর মেহরাজ জানান, তিনিও বিস্ফোরণের শব্দ শুনেছেন, তবে এটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ কিনা তা নিশ্চিত নন তিনি। এর আগে শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান পূর্ণাঙ্গ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তিনি আরও জানান, গত রাতে দীর্ঘ সময় ধরে ভারত পাকিস্তানের কর্মকর্তাদের সাথে কথা বলার পর তারা যুদ্ধবিরতিতে রাজি হন। আর যুদ্ধবিরতিতে রাজি হয়ে ট্রাম্প দুই দেশের বিচক্ষণতার প্রশংসা করেন। অপহরণ করছে জান্তা, মিয়ানমারে আতঙ্কের তরুণরা। মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর উত্থান ঠেকাতে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে ক্ষমতাসীন জান্তা। বেসামরিক নাগরিকদের জোর করে সেনাবাহিনীতে যুক্ত করছে তারা।
যাকেই পাচ্ছে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, কখনো বাস স্টপ থেকে, কখনো আবার হানা দিচ্ছে বাড়িতে। এছাড়া বিভিন্ন পাবলিক স্থান থেকেও তরুণদের অপহরণ করছে জান্তা, যার জেরে আতঙ্কের দিন পার করছে তরুণরা। সেনাবাহিনীতে যোগদান এড়াতে দেশ ছাড়ছেন তারা। বিদ্রোহীদের কাছে একের পর এক এলাকা হাতছাড়া হওয়ার পর চরম সেনা সংকটে পড়েছে মিয়ানমার জান্তা বাহিনী। এমন অবস্থায় চলতি বছরের জানুয়ারিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মোকাবেলা করতে ব্যাপক নিয়োগের পরিকল্পনা ঘোষণা করে তারা। সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করে জান্তা, ফলে দেশ ছেড়ে পালাচ্ছে হাজারো তরুণ। 29 বছর বয়সী অঙ্গ তাদের দলে। আর জান্তার ভয়ে স্থানীয় চোরাচালানকারীদের সাজানো একটি কাঠের নৌকায় করে পাড়ি জমান থাইল্যান্ডে। সম্প্রতি থাই মিয়ানমার সীমান্তের কাছে একটি নিরাপদ আশ্রয় থেকে আল জাজিরাকে বলেছেন, জান্তা পুরো দেশকে ধ্বংস করছে, তারা আমাদের জনগণকে, আমাদের বেসামরিক নাগরিকদের হত্যা করছে। আমি খুনিদের অংশ হতে চাই না, এ কারণে আমি সেনাবাহিনীতে যোগ দিতে চাই না এবং আমি তাদের নিয়োগ আইনও মানি না। গত বছরের মার্চ মাসে সেনা নিয়োগ এড়াতে মিয়ানমার থেকে পালিয়েছেন 24 বছর বয়সী কোকো। তিনি থাইল্যান্ডের উত্তরাঞ্চল থেকে আল জাজিরাকে বলেছেন, যুদ্ধক্ষেত্রে তাদের ঢালের মতো ব্যবহার করা হয়, কখনো কখনো বোমায় পা রাখতে বলা হয়, তাদেরকে দাসের মতো ব্যবহার করা হয়, তাই কেউ সেনাবাহিনীতে যেতে চায় না। কোকো বলেছেন, তার বাবা মা সরকারি ইমিগ্রেশন ব্যুরোতে উচ্চপদস্থ এক পারিবারিক বন্ধুকে প্রায় $300 দিয়েছিলেন, যাকে তাকে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে আটকানো না হয় এবং সামরিক অভিযান এড়াতে পারে। তবে কোকো দেশ ছাড়তে সফল হলেও তার এক বন্ধু আটকা পড়ে যায়, কিন্তু তিনি সেনাবাহিনীতে কাজ করার পরিবর্তে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন কোকো। বিশ্লেষকরা আল জাজিরাকে বলেছেন, মার্চ মাসে নতুন নিয়োগ করে একটি দল যুক্ত হয়েছে। 11তম দলটির যোগদানের ফলে মিয়ানমারের সামরিক বাহিনী তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। জান্তার লক্ষ্য 1 বছরে 60,000 নতুন সেনা নিয়োগ। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মিয়ানমার বিষয়ক একজন সিনিয়র উপদেষ্টা রিচার্ড হার্টসি বলেছেন, তরুণদের সেনাবাহিনীতে যোগদান করানো ক্রমশ কঠিন হয়ে উঠছে। গত বছর ঘোষণা করার প্রথম কয়েক মাসে কেউ কেউ স্বেচ্ছায় জান্তার দলে যোগ দিয়েছেন, তবে এখন পরিস্থিতি বদলে গেছে। অনেকে দল ত্যাগ করছেন অথবা সুযোগ পেলেই পালিয়ে যাচ্ছেন। সুদানে আরএসএফ এর হামলায় নিহত কমপক্ষে 33। সুদানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ সন্দেহভাজন হামলায় কমপক্ষে 33 জন নিহত হয়েছে। দেশটিতে 2 বছরের নৃশংস যুদ্ধে সর্বশেষ প্রাণহানি ঘটনা এটি। স্থানীয় সূত্র জানিয়েছে, এল ওবেদ শহরের একটি কারাগারে শনিবার আরএসএফ এর হামলায় অন্তত 19 জন নিহত হয়। আর শুক্রবার সন্ধ্যায় দারফুরে একটি বিমান হামলায় একই পরিবারের অন্তত 14 জন নিহত হয়। এই হামলাগুলো আরএসএফ এর সঙ্গে সামরিক নেতৃত্বাধীন সরকারের সুদানি সশস্ত্র বাহিনী বা এসএএফ এর মধ্যে 2023 সাল থেকে চলমান যুদ্ধের অংশ। আধা সামরিক গোষ্ঠীটি 6 দিন ধরে পূর্ব সুদানে সামরিক নেতৃত্বাধীন সরকারের যুদ্ধকালীন রাজধানীতে ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে একটি পাওয়ার গ্রিড ও দেশের শেষ কার্যকর বেসামরিক বিমানবন্দর, যা যুদ্ধবিধ্বস্ত দেশের সহায়তা প্রবেশের প্রধান পথ ছিল। এই যুদ্ধ ইতিমধ্যে কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, 1,30,00,000 মানুষকে বাস্তুচ্যুত করেছে। জাতিসংঘের মতে এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি করেছে। কারাগারে শনিবার হওয়া হামলায় আরো 45 জন আহত হয়েছে বলে এএফপিকে জানিয়েছে একটি চিকিৎসা সূত্র। সূত্রটি জানায়, সামরিক বাহিনী নিয়ন্ত্রিত উত্তর কোরদোফান শহরের প্রদেশের রাজধানী শহরের কারাগারটি আরএসএফ এর ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল। এর আগে রাতে দারফুরের এল ফাশরের আবু শোক শরণার্থী শিবিরে 14 জন নিহত হয়, আর যেখানে স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীদের একটি দল আধা সামরিক বাহিনীকে এ হামলার জন্য দায়ী করেছে। দলের একজন স্বেচ্ছাসেবী জানান, শুক্রবার সন্ধ্যা আরএসএফ এর তীব্র গোলাবর্ষণের লক্ষ্যবস্তু ছিল শিবিরটি। এল ফাশরের কাছে অবস্থিত শিবিরটি আরএসএফ এর নিয়ন্ত্রণের বাইরে থাকা দারফুরের শেষ রাজ্যের রাজধানী এবং সেখানে জাতিসংঘের মতো দুর্ভিক্ষ দেখা দিয়েছে। শিবিরটিতে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে, যারা দারফুরের ধারাবাহিক সংঘাত 2023 সাল থেকে আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশটিতে চলমান সংঘাত থেকে পালিয়ে গেছে। আরএসএফ সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার শিবিরটিতে গোলাবর্ষণ করেছে। আবু শোক শিবিরটি জমজম শিবিরের কাছে অবস্থিত, যা আরএসএফ এপ্রিলে একটি বিধ্বংসী আক্রমণের মাধ্যমে প্রায় খালি করে দিয়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।